আপামর বাঙালি, অথচ শান্তিনিকেতন ঘোরা নেই অথবা শান্তিনিকেতন ভ্রমণ করবার ইচ্ছা নেই, এমন বাঙালি মনে হয় সারা বিশ্ব ঘুরলেও খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র বিশ্বকর্মীর কর্মযোগ্য স্থানই নয়, সতীর 51 পীঠের একটি পীঠও এখানে অবস্থিত। এছাড়া নানান প্রদর্শনশালা, জমিদার বাড়ি প্রভৃতি সমাবেশ এই শান্তিনিকেতন। আজ 2025-এর 15ই আগস্ট, 79তম স্বাধীনতা দিবস। হাতে দুদিনের সময় নিয়ে চললাম শান্তিনিকেতন ঘুরতে। শান্তিনিকেতন কথাটা শুনলেই প্রথমেই মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আমরা সকাল 7:45 নাগাদ কুদঘাট এলাকার নেতাজি মেট্রো স্টেশন থেকে হাওড়া পৌঁছালাম। হাওড়া থেকে কলিক এক্সপ্রেস ছিল সকাল 8:55-তে, কিন্তু আমাদের গাড়ি ছাড়লো সকাল 8:58-তে। আমাদের এসি চেয়ার কার ছিল, ভাড়া 300 টাকা। যেহেতু আমরা কোনো ব্রেকফাস্ট নিয়ে যাইনি, তাই ট্রেনের ভেতরে আমরা ব্রেকফাস্ট কিনে খেলাম। মোটামুটি কিনে জল খাবার পাওয়াই যায়। আমরা 11:25 নাগাদ বোলপুরে নামলাম। স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের বাইরেই অনেক টোটো আছে, বার্গেনিং করে নিতে হয়, কিন্তু হাত পা বাঁধা, যে যা চাইবে তাই। আমাদের টোটোওয়ালা 200 টাকা চাইল। আমরা ছিলাম যারা হোমস্টেতে, স্টেশন থেকে 4 কিলোমিটার দূরত্বে। 1941 সালে অসুস্থ কবিগুরুকে এই বোলপুর থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। এটাই ছিল ওনার শেষ ট্রেন যাত্রা। রেল মন্ত্রক কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে 2010 সালে গীতাঞ্জলির এই মিউজিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 2012 সালে এটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার উপরে বললো লাগবে সময়। হ্যাঁ, ভেতরে অনেকটাই লাগবে। 200 টাকা ভাড়া, এবারে দরদাম হতেই পারে। ঠিক আছে, চলো। শান্তিনিকেতনের সমস্ত জায়গায় মোটামুটি কবিগুরুর ছাপ রয়েছে। রাস্তাঘাটের অবস্থা তো ডেঞ্জারাস পরিষ্কার হয়ে গেছে। এই রাস্তাটা দিয়ে আমরা এসছি, এসে নতুন বেশ কিছু হচ্ছে। এই হলো গিয়ে যারা হোমস্টে। হোমস্টেটা মোটামুটি নতুন এবং বেশ ভালোই, খারাপ হয়নি। আপনার নামটা দাদা? চেক ইন 12টা, চেক আউট 11টা। ঠিক আছে, জায়গাটা বেশ নীরব নিস্তব্ধ। এটা আমাদের রুম, আমরা এই রুমে এলাম। রুমটা বেশ ভালো, বাথরুমটা বাহ, অনেক বড় ডাবল বেড। এটা একটা সামনে ড্রেসিং টেবিল, এসি, আলমারি আছে একটা, টিভি, ছোট্ট একটা ক্যাবিনেট। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ বড় সড়ই আছে। আচ্ছা, সঙ্গে লাগবা একটা দরজা দেখছি।
কিচেন, এটা কি খুললে কি বেরোয়? ও ছোট্ট একটা ব্যালকনি, ওয়াও। বাহ, জামা কাপড় ধুয়ে মেলার জন্য আবার দড়ি লাগানো আছে। বাহ, এটা হোমস্টে, পুরো বাড়ির আবহাওয়ার মতো। ভালো, বেশ ভালো। এখানে বসার জন্য দুটো চেয়ার আছে। ভেরি গুড। এই হোটেলটিতে ব্রেকফাস্টের জন্য তার আগের দিন এবং ডিনারের জন্য সেই দিন সন্ধ্যা 6টার মধ্যে জানিয়ে দিতে হবে। লাঞ্চের জন্য সকাল 10টার মধ্যে জানাতে হবে। আমরা যেহেতু জানাতে পারিনি, যাই হোক ওরা বলেছিল নাকি আমাদের অনেকবার ফোনও করেছিল, ফোনে পাইনি। যাই হোক আমরা জানাতে পারিনি বলে আমাদের অন্য জায়গাতে লাঞ্চ সারতে হতো। তো ওদেরই একজন মানে যে রিসেপশনে বসেন উনি বলেন যে 2 মিনিটের দূরত্বে একটা হোটেল আছে, দ্য মাড হাউস, সুন্দর। এদিকেও আর একটা হোটেল আছে, ট্রাই করে দেখা যেতে পারে পরের দিন। হোটেলের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। হোটেলের এন্ট্রি পথ, সামনেই কবিগুরুর ছবি। গাছগাছলাতে ভরা। আচ্ছা, আর একটা কথা বলে দিই, শান্তিনিকেতনের প্রায় সমস্ত হোটেলই দেখলাম থালি সিস্টেম। থালি সিস্টেম যদি আপনি না নেন, যদি আপনি কাস্টমাইজেবল প্লেট করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু লস হয়ে যাবে, দাম বেশি পড়ে যাবে। যাই হোক, মেইন আইটেম ছাড়া বাদ বাকি সব আইটেম আনলিমিটেড, বাট দেয়ার ইজ নো শেয়ারিং। খাবার কিন্তু আপনি শেয়ার করতে পারবেন না। খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি বেশ ভালো। ফিশ থালি নিল 260 টাকা, এক থালি 230 টাকা। আর আমাদের যে কন্যা, আমার একমাত্র কন্যার থালি ছিল কাস্টমাইজ, সুতরাং ওটার দামটা পড়লো অন্যরকমভাবে। তার টোটাল আমাদের পড়লো 860 টাকা। এক কথায় পয়সা উচিত, খুব খুব সুন্দর ছিল। দেখছি বিরাট ফিশ। বৃষ্টি এমন ওয়েদার পড়লো আজকে বেড়াতেই পারলাম না। যা ঘোরার কালকে হবে, আমার একটু বেরোনো, দেখা যাক কি হয়। অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। কালকে যা বৃষ্টি চলে তো দেরি হয়ে গেল, ঘুরতেই পারলাম না। আজকে বেরাবার কথা ছিল 8:30, হয়ে গেল 9টা, আধ ঘন্টা দেরি। বাঙালির টাইমের তো কোনো ঠিক নেই। যাই হোক, মোটামুটি ড্রাইভার টোটো ভাই তো বললেন যে আজকে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক কি হয়, দেখি। 16 আগস্ট 2025, শান্তিনিকেতন, বোলপুর। ওকে, বিজয় সাউ, ঠিক আছে। আমরা প্রথমে যাচ্ছি ক্যাম্পাসে, যাচ্ছি তো ক্যাম্পাসে প্রথমে যাচ্ছি, ঠিক আছে। আমাদের প্রথম গন্তব্য বিশ্বভারতী ক্যাম্পাস। তালধার বাড়ি, এই বাড়িটা তৈরি করেছিলেন আমাদের নন্দলাল বসু। কোপাই নদী থেকে মাটি এনে এই বাড়িটা তৈরি করেছিলেন। যারা ভদ্রমহিলারা, যারা রিটায়ার যারা হয়ে যায়, বিধবারা, এনার মধ্যে বাকি 3টে শাড়ি টাড়ি এনার মধ্যে কাজ হয়। এনার মধ্যে মঙ্গলবার দিন ক্লাস, শুক্রবার দিন 10টা থেকে 12টার মধ্যে ক্লাসটা বসে। তো রবীন্দ্রনাথ এখানে বসে কবিতাটা লিখেছিলেন, কুমড়োপাড়া এই এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশ আমরা উঠি। ভালো ইনফরমেশন পেলাম। রবীন্দ্রনাথ যখন ছিলেন তখন মেলাটা বসতেন এনার মধ্যে। এটা হচ্ছেন পুরনো মেলা মাঠ, এটা গিয়ে পুরনো মেলার মাঠ। আচ্ছা, সমস্ত স্মৃতি বিজড়িত জায়গা রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছেন আমাদের উপাসনা মন্দির।
এনার মধ্যে প্রতি বুধবার এনার মধ্যে অপাসনাটা এনার মধ্যে হয়। এখানে ঢুকতে হয় না? কোনো আসনের মধ্যে কোনো ঠাকুর, কোনো মূর্তি, কোনো পুজো টুজো হয় না। এখানকার হোস্টেলের ছেলে মেয়েরা ঘট পুজো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন। এখানে ঢুকতে দেয় না? এনার মধ্যে আজকে পাবেন না, রবিবারে মনে হয়। আচ্ছা শুনুন, এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন। এই বাড়িটা হচ্ছে 200 বছর আগেকার বাড়ি। আচ্ছা। এই বাড়ির মধ্যে রবীন্দ্রনাথের ছেলে মেয়ে, রবীন্দ্রনাথের বাবা এই বাড়িতে বসবাস করেছিলেন। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি বসে লিখেছিলেন এনার মধ্যে। 1913 সালের 13 তারিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন। বাহ 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 বাহ, খুব ভালো ইনফরমেশন। অনেক কিছু জানা গেল। রিক্সা মনে আমরা সব ঢুকে দেখি। এটা হলো গিয়ে ছাতিমতলা। বলবো নাকি? হ্যাঁ বলুন 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 বলুন। এই জায়গাটা অ্যাকচুয়ালি নাম ছিলেন ভ্রমণ নাম। আচ্ছা। এই জায়গার মধ্যে জঙ্গলের রঘু ডাকাতে এখানেই থাকতেন। থাকার পর রবীন্দ্রনাথের বাবা জিজ্ঞেস করলেন এইসব জায়গাগুলো কাদের, বলেন এক জমিদার, কী করে যাওয়া যাবে, হয় রিক্সা না হলে গরু গাড়ি করে ওনার বাড়ি গিয়েছিলেন রায়পুর। যাবার পর বলেন কী করবেন, বলেন আমি একটা ছোটো বড় আশ্রম তৈরি করবো। বলে আপনার যতটা জায়গা লাগলে অতটা নিতে পারেন। বলে না আমি এরকম করে নেবো না, কিছু মূল্য দিয়ে নেবো। তো আপনার 16 আনা দিয়ে 20 বিঘে জায়গা রেজিস্ট্রি করা জায়গা রয়েছেন। মেলা বলুন, দোল বলুন, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, প্রথম অনুষ্ঠানটাই করে। রবীন্দ্রনাথ জোড়াসাগরে মারা গিয়েছেন, রবীন্দ্রনাথ আত্মার শান্তি এখানে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ঘিরাটা ওই পারে যে দেখছেন, ওই জায়গাটার নাম হচ্ছে আম্রকুঞ্জ। ওখানে সব গাছের নিচে ওপেনিং ক্লাস ওইভাবেই সব বসে এখনো। বাহ। বাটি প্রিন্টের যে শাড়িটারি যে কাজ হয়, সপ্তাহে 2 দিন 4 দিন কাজ হয় এনার ভিতরে। এখানে ঢুকতে দেয় না? না এসব বন্ধ ধরতে দেয় না স্যার। করোনা থেকে যে বন্ধ করেছেন সব বন্ধই রয়েছে। আপনি এবার সেন্ট্রালের এখন পয়সা দরকার, এক একজনের ঢুকলেই ক্যাম্পাসে রবিবার 300 টাকা বাসি। রামকিঙ্কর ভেবেছে। আচ্ছা, এইটা হচ্ছেন আমাদের কলা ভবন। এনার মধ্যে ছেলেরা মেয়েরা যে ছবি যে আসেন ক্লাস বসেন এনার মধ্যে। আচ্ছা। এইদিকে হচ্ছেন আমাদের নাট্যঘর। এনার মধ্যে নাচ গান ফাংশন পরীক্ষা সমস্ত এনার মধ্যে। এখানে হ্যাঁ, এনার মধ্যে পরীক্ষা টরীক্ষা সমস্ত এনার মধ্যেই হয়, নাটক পাঠক। এটা কি আছে সব বলবো। হ্যাঁ। এই যে বাড়িটা যে দেখছেন, এই বাড়িটা আমাদের একটা জাপান থেকে এসেছিলেন পরীক্ষা দিতে। আচ্ছা। এই পরীক্ষাটা এটাই দিলেন এখানে। হ্যাঁ, এই বাড়িতে। আচ্ছা। নিজের পয়সা দিয়ে ইট বালি সিমেন্ট কিনে এই বাড়িটা একাই তৈরি করলেন। কোনো রকম কেউ নেই, একাই মশলা মাখিয়ে ইট কেটে একাই দিমাগের কাজ টাকা একদম। ওই যে কোণে গাছটা যে দেখছেন, ওই যে কোণে যে গাছটা যে দেখছেন না, ওই কোণে গাছটা ওইটা হচ্ছেন আমাদের সিন্দুরের গাছ। গোলাপি সিন্দুর হয়, ছট পুজো যে লাগেন, সে ওটা সিন্দুরের গাছ। একদম কোণার গাছটা? হ্যাঁ। আচ্ছা। আমরাও জানতাম না, এই কলকাতা থেকে টুরিস্ট ঘুরিয়ে আমরা জানলাম। এইসব বাড়িতে মধ্যে ছেলেরা মেয়েরা সব ছবি ছবি আঁকেন এনার মধ্যে। 1921 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের তপোবন বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ের আদর্শটি গ্রহণ করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 2টি প্রাঙ্গণ অবস্থিত, একটি শান্তিনিকেতন, ছবিগুলো তৈরি করেছিলেন আমাদের নন্দলাল বসু। এখন যদি ভেঙে গেলে ফুটে গেলে হোস্টেলের ছেলে মেয়েরা সমস্ত রিপেয়ার ওনারাই করেন। এইদিকে হচ্ছেন আমাদের এটা হচ্ছেন আমাদের আদিবাসীর মডেল একটা। এইসব মডেলগুলো তৈরি করেছিলেন রামকিঙ্কর বীর। সব রামকিঙ্কর বীর।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 3টি প্রধান শিক্ষা বিভাগ রয়েছে। একটি শিক্ষা ভবন, এটি হলো বিজ্ঞান ইনস্টিটিউট, বিদ্যা ভবন, মানবিক এবং সামাজিক বিজ্ঞান ইনস্টিটিউট এবং কলা ভবন, চারুকলা ইনস্টিটিউট। এই বিশ্বভারতীতে কমার্সটা পড়ানো হয় না, ও কলা এবং সায়েন্স মানে বিজ্ঞান এবং কলা দুটোই এখানে পড়ানো হয় এবং সঙ্গে আরো অনেক কিছু আছে। এই বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রাক্তনীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অস্কার বিজয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায়, জয়পুরের রানী তথা কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরের কাছে একটি অনুর্বর জমি ক্রয় করে সেখানে একটি ব্রহ্মচর্য আশ্রম নির্মাণ করেন এবং সেই জায়গার নাম দেন শান্তিনিকেতন। কালক্রমে পার্শ্ববর্তী পুরো এলাকার নাম হয়ে যায় শান্তিনিকেতন। 28 জানুয়ারি 1939 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হবার আগে 21 জানুয়ারি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে নেতাজি সুভাষচন্দ্র বোস একটা জায়গা তো দেখতে পাচ্ছি না, যাই হোক দুধের সাথে ঘুলে মেটানো আর কি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের থেকে এবারে আমরা চললাম কঙ্কালীতলা মন্দিরের দিকে। বন্ধুরা, এই মন্দিরটি কিন্তু ভারতবর্ষের দেবী সতীর 51 পীঠের অন্যতম। রাস্তাঘাটগুলো আর ভালো দেখলাম না, হাড়গোড় ভেঙে যাওয়ার অবস্থা। যাই হোক, প্রায় 8 ঘন্টার দূরত্বে কঙ্কালীতলা মন্দির পৌঁছলাম। মন্দিরের বাইরেই পুজো দেওয়ার জন্য আমরা একটি আলা কিনলাম। সতীপীঠের মধ্যে বীরভূমে আছে মোট 5টি সতীপীঠ। তার মধ্যে অন্যতম হলো কোপাই নদীর তীরে অবস্থিত এই কঙ্কালীতলা। এটি সতীর 51 পীঠের মধ্যে শেষতম পীঠ হিসেবে পরিচিত। পুজো দেওয়ার লাইনটা বেশ বড় ছিল। এই ফাঁকেই আমি মন্দিরটা একটু ঘুরে দেখলাম, মানে একটু ভিডিও করলাম। মন্দিরের পাশে আছে একটি কুণ্ড বা পুকুর। বিশ্বাস করা হয় এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কাঁখাল পড়েছিল, তাই এই কুণ্ড বা পুকুরকে পবিত্র মানা হয়। মন্দিরের গর্ভগৃহে পাথরের বেদির ওপর ফ্রেমে বাঁধানো মায়ের চিত্রপট। এখানে মায়ের কোনো মূর্তি নেই। শোনা যায় এক শিল্পী মায়ের মূর্তি তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু মায়ের মূর্তি শেষ হওয়ার আগেই তিনি অজানা কোনো কারণে মারা যান। তারপর থেকে কেউ আর এই মায়ের মূর্তি তৈরি করার সাহস পায়নি। এই মন্দিরের কোনো পাণ্ডা নেই। পুরোহিত মশাই ভক্তদের হাত থেকে ডালা নিয়ে পুজো দিয়ে দেন সংকল্প করে। মন্দিরে মায়ের নিত্য পুজো হয়। মন্দির গর্ভে কিন্তু ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। মন্দির চত্বরে বাউল সাধকদের বাঁশির সুর সরার অভিজ্ঞতা ভক্তদের জন্য এক অনন্য শান্তির অনুভূতি দেয়। খুব সত্যি, মানে এটা এত সুন্দর লাগলো, মানে মন্দিরের পবিত্রতা, ভক্তি এবং শ্রদ্ধার পাশাপাশি মেলা প্রাঙ্গণের আনন্দ, দ্রব্য কেনাবেচা ইত্যাদি সমানভাবে বিরাজমান। মন্দিরে মায়ের নিত্য পুজো হয়, তবে বিশেষ বিশেষ দিনে ধুমধাম করে মায়ের পুজো হয়, যেমন দীপান্বিতা অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, পৌষ সংক্রান্তি ইত্যাদি। তবে চৈত্র সংক্রান্তির দিন মায়ের বাৎসরিক পূজা হয়। এটা কি ভোগে রান্না হচ্ছে? মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত ভোগ বিতরণ করা হয়। মন্দিরের পাশেই বট গাছ আছে, সেখানে সুতো দিয়ে ঢিল বেঁধে অনেকেই মনস্কামনা করে।
শোনা যায় কোনো নির্দিষ্ট সময়ে এই কুণ্ড থেকে দেবীর দেহাংশ তুলে পুজো করা হয়, আবার পুজো শেষে তা যথাস্থানে রেখে আসা হয়। এই ভয়ঙ্কর গরমের মধ্যেও দর্শনার্থীরা যেভাবে পুজো দেয়, মানে ওনাদের আগ্রহ এবং এবং শ্রদ্ধা ভক্তি যাই বলুন না কেন, এক অভাবনীয় দৃশ্য। মানে সত্যি ভক্তি মানুষকে কোথায় নিয়ে যায় এইসব জায়গাতে এলে বুঝতে পারে। কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দিরের চারপাশে পুরনো বনস্পতি এবং একটি শ্মশানও রয়েছে, যা তন্ত্র সাধকদের জন্য একটি সাধনপীঠ হিসাবে পরিচিত। এখানে ছাগ বলিও দেওয়া হয়। এই কোপাই নদী ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা, লাভপুরের পাশ দিয়ে প্রবাহিত। এই নদীটিকে কেন্দ্র করেই বিশ্বকবি লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই নদীটির বাঁকগুলি অনেকটি হাসুলির মতন দেখতে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এখান থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন হাসুলি বাঁকের উপকথার মতো একটি বিখ্যাত উপন্যাস, যা পরে তপন সিংহ দেখা যায়। যাই হোক, আমরা একটা এখানে কথা বলি। আমরা এখানে উপোস করে পুজো দিয়েছিলাম। মন্দিরের বাইরের চত্বরে অনেক খাবারের স্টল আছে, বেশ ভালোই লাগলো। একটি দোকান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। এবারে কোথায় যাবো আমরা? শান্তিনিকেতন। অত্যন্ত শান্তির অনুভূতি নিয়ে আমরা মন্দির চত্বর ছেড়ে শান্তিনিকেতনের উদ্দেশ্যে চললাম।